সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাহিত্য জীবনের কথা বলে, সাহিত্য সময়ের কথা বলে। সাহিত্য যেমন জীবনের প্রতিচ্ছবি, তেমনি সময়কে সে বয়ে নিয়ে যায় নিজের পরতে পরতে। আর এই সাহিত্য নিয়েই আমাদের আজকের আয়োজন সাহিত্য কথন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন সাহিত্য কথনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম। দর্শক, বাংলাদেশের সাহিত্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। তেমনই একটি রূপের সাক্ষী হয়ে যিনি আছেন আমাদের মাঝে, তিনিই আমাদের আজকের অতিথি। আমাদের আজকের পর্বের অতিথি হয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক, স্বনামধন্য গবেষক, কবি ডক্টর মাহবুব হাসান। চলুন দর্শক, কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর মাহবুব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সময় আমাদের সাহিত্যের গল্প হবে, তবে তার আগে আমরা দেখে নিতে চাই আপনার সাহিত্য যাত্রার উপর নির্মিত একটি তথ্যচিত্র। প্রিয় দর্শক, চলুন আমাদের আজকের অতিথির সাহিত্য যাত্রার উপর নির্মিত একটি তথ্যচিত্র শুরুতেই দেখে নেই। মাহবুব হাসান বাংলা ভাষার এক বহুমাত্রিক লেখক, ৭০ দশকের অন্যতম সেরা কবি এবং গবেষক। তিনি বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মাহবুব হাসান ১৯৫৪ সালের ২৮ এপ্রিল টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার আইসরা নামের একটি শান্তশিষ্ট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭১ সালে কবি মাহবুব হাসান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মুক্তাঞ্চল থেকে রণাঙ্গন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি পত্রিকা প্রকাশিত হয়। সেই পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিক জীবন শুরু করেন মাহবুব হাসান। পরবর্তীতে ১৯৭৬ সাল থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরামর্শে এবং তার দেয়া নামকরণে বাংলাদেশের প্রথম কিশোর পত্রিকা কিশোর বাংলাতে সাংবাদিকতা করেন মাহবুব হাসান। এছাড়াও তিনি ২০১২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ছিলেন দৈনিক দেশ, দৈনিক জনতা, ভোরের কাগজ এবং যুগান্তরের সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে উত্তর ঔপনিবেশিক এবং উত্তর আধুনিক কবিতা চর্চার পত্রিকা অনন্য এর সম্পাদনা করছেন। সাংবাদিক ও সম্পাদক হিসেবে দেশে বিদেশে তিনি সমান খ্যাতি অর্জন করেছেন। মাহবুব হাসান এর বইয়ের সংখ্যা প্রায় ৭০-এর অধিক। তিনি বাংলা কবিতায় লোকজ উপাদান নিয়ে গবেষণা করছেন। বাংলাদেশের কবিতায় লোকজ উপাদান বিষয়ে পিএইচডি লাভ করেছেন। তিনি আধুনিক কবিতার নতুন ধারা তৈরি করেছেন। বাংলা সাহিত্যে লোকজ উপাদান এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছেন। এছাড়াও তিনি গবেষণা, সমালোচনাধর্মী এবং প্রবন্ধ নিয়ে অনেক বই রচনা করেছেন। সিলেক্টেড পয়েমস নামে তার লেখা বই প্রকাশিত হয়েছে আমেরিকার অ্যামাজন প্রকাশনী থেকে। কবি মাহবুব হাসানের উল্লেখযোগ্য কবিতার বই তন্দ্রার কোলে হরিণ, নিসর্গের নুন, স্বপ্নগুলো বিক্রি হয়ে গেছে, তাজা গ্রেনেড কিংবা দিবাস্বপ্ন নির্বাচিত কবিতা অন্যতম। মাহবুব হাসান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়েও কাজ করেছেন। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের ওপর রয়েছে প্রায় ৩০টি বই এবং প্রবন্ধ। তার মধ্যে নজরুলের রাজনৈতিক চিন্তা চেতনা এবং নজরুলের কবিতায় লোকজ উপাদান উল্লেখযোগ্য। গদ্য সাহিত্যেও মাহবুব হাসানের রয়েছে সরব উপস্থিতি। গদ্যের ম্যাজিক, কবিতায় পরম্পরা, কবিতার শিল্প উপাদান, কবিতার পরাগায়ন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের কবিতা, আমরা বিজয় এনেছি আরও কিছু গুরুত্বপূর্ণ বই। কবি মাহবুব হাসান অনেক পুরস্কার এবং পদকে ভূষিত হয়েছেন।
সেগুলোর মধ্যে অন্যতম DRU সাহিত্য পুরস্কার, কমলাস্ক সাহিত্য একাডেমি পুরস্কার, ভাষা সৈনিক শামসুল হক স্মৃতি পুরস্কার, নর্দার্ন ইউনিভার্সিটি সাহিত্য পুরস্কার এবং জসিমউদ্দিন CNC পদক। সাংসারিক জীবনে স্ত্রী আফরোজা হাসান খান এবং 2 সন্তান ইমরান হাসান খান এবং ফুয়াদ হাসান খানকে নিয়ে ঢাকায় বসবাস করেন কবি মাহবুব হাসান। জীবনের বাকিটা সময় বাংলা সাহিত্য নিয়ে কাজ করে যেতে চান এই গুণী মানুষটি। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের আজকের অতিথির জীবন এবং কর্মের ওপরে নির্মিত একটি তথ্যচিত্র। চলুন এবারে তার সাথে কথা বলি। ডক্টর মাহবুব হাসান, আপনার জন্ম টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসরা গ্রামে। শৈশবের কোন স্মৃতিগুলো আপনার হৃদয়কে এখনো সচল রাখে বা উজ্জ্বল করে? গ্রামীণ পটভূমি এবং লোকজীবনের যে কষ্ট, ভালোবাসা এবং উৎপাদনের যে ধারাবাহিকতা, তা আমাদের চৈতন্যে যারা এই বাংলাদেশের গ্রামকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, উৎপাদনকে ভালোবাসেন, তাদের গল্প গাথাকে ভালোবাসেন, তাদের মতোই আমিও একজন সাধারণ ভাবুক। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আপনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন যখন আপনি কলেজে পড়ছিলেন। আবার মুক্তাঞ্চল থেকে সাংবাদিকতাও করেছেন। এই রণাঙ্গনে যুদ্ধ এবং সাংবাদিকতা, এই স্মৃতিগুলো কিভাবে আপনাকে এখনো অনুরণিত করে? এখনো কিভাবে আমার টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে আমি ব্যবহার করি, আমার কবিতায় ব্যবহার করি, আমার গল্পে ব্যবহার করি, উপন্যাসে ব্যবহার করি, অথবা আমার প্রবন্ধেও ব্যবহার করি এই কারণে যে এর সঙ্গে সিমিলি তৈরি করি। যে কোনো একটা ভাবনার সঙ্গে কি করে এই জনযুদ্ধের বিষয়টিকে কিভাবে মেলানো যায়, কিভাবে মেশানো যায়, এবং যেটা সত্য, এই সত্যতা আপনি ঐতিহাসিক সত্য, এই ইতিহাসটা বিকৃত হবার নয়, এবং এটা প্রতিদিনকার সত্যের মতোই আপনার গাথা, সেগুলোকে আমি নির্মাণ করি আমার কবিতায়, আমার ভাবনার ভেতর দিয়ে তা প্রকাশিত হয়। আপনি সাংবাদিকতা করেছেন এবং দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন। এই প্রজন্মের যারা সাংবাদিকতা করছেন কিংবা আগামী প্রজন্মে যারা সাংবাদিকতায় আগ্রহী, এই পেশায় আসার আগে তাদের জন্য আপনার কি পথ নির্দেশনা? সাংবাদিকতা শুরু হয়েছে 1976 সালে। আচ্ছা, সেটা কিশোর বাংলা, সেই দৈনিক বাংলা থেকে বেরোতো, এবং এটার নামকরণ করেছিলেন জেনারেল জিয়া, যিনি আমাদের নতুনভাবে বাঁচতে শিখিয়েছিলেন এক অন্ধকারাচ্ছন্ন শাসনের থেকে আমাদের বের করে এনেছিলেন। কিশোরদের জন্য তৈরি ওই কাগজটিতে আমি সহকারী সম্পাদক হিসেবে কাজ করি। বাচ্চাদের পাতা ছিল বেশ কয়েকটি, তার মধ্যে একটা হাতে করি। যারা প্রথম লিখতে শুরু করে তাদের লেখাগুলো প্রকাশ করা, তাদের উৎসাহিত করা, তাদের দিগন্তকে প্রসারিত করে তোলা। এই যে সাংবাদিকতার একটা বর্ণাঢ্য জীবন আপনার, নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য যে পরামর্শটুকু আপনার দেয়ার আছে? নতুন জীবনের সাংবাদিকতা, এখন তো তারা অনেকেই এখন সাংবাদিকতা বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করছে। ওইটা হলো আপনার বুকিশ জ্ঞান। আচ্ছা, তাকে প্র্যাকটিক্যাল লাইফের জ্ঞানের ভিতর দিয়ে যেতে হয়। এই দুটোর ভিতরে কখনো কখনো সংঘাত হয়, কখনো কখনো মিল হয়। তবে এই পড়াশোনা অনেক কাজ দেয় তাদের, যে একটি নিউজের ইন্ট্রো লিখতে কয়টা শব্দ ব্যবহার করতে হবে এটা ওরা শেখায়। কিন্তু বাস্তব জীবনে হলো যদি ভাষা যদি আপনাকে সাহায্য না করে, আপনার ভাষা যদি আপনি এখন সাইজ করে এনে ওই 22-23টি শব্দের ভিতরে একটা ইন্ট্রো লেখা, ইন্ট্রো মানে হলো ওই নিউজের টোটাল যে ফ্লেভার, টোটালিটি যে বিষয় আশয়গুলো, সেটা ওই 22-23টা শব্দের ভিতর দিয়ে প্রকাশিত হবে। ওই ইন্ট্রো পড়লেই হয়তো একজন পাঠক বা সেটা বুঝবে না, কিন্তু যিনি সাংবাদিক বা যারা স্মার্টলি এটাকে ব্যবহার করতে চান তারা কিন্তু ঠিকই বোঝেন যে এই নিউজের মূল শক্তি, মূল সুর এখানে নিহিত আছে। ওইটা হলো একজন সাংবাদিকের মূল শক্তি। আরেকটা বড় শক্তি, মূল শক্তি হলো তার ভাষা।
ভাষা জ্ঞান, শুদ্ধ ভাষা জানা এবং তার প্রকৃত অর্থেই তাকে ব্যবহার করা। যত কম শব্দে একটা রিপোর্টকে তিনি ব্যবহার করতে পারবেন, তত তিনি ভালো সাংবাদিক হিসেবে বর্ণিত হবেন। আমরা আপনার কাব্য চর্চায় আসতে চাই। কখন নিজের ভেতরে একটি তাগিদ তৈরি হলো যে কবিতা লিখবেন? মানুষ যখন তার ভাবনার ভিতরে থাকে, সে বোঝে না যে তার ভাবনার ভিতরে সে আছে। সে তার জীবনকে সে যেভাবে দেখে, তার ভিতরে হয়তো মনে হয়, তার মনে পড়ে যে আমাকে এইগুলো রক্ষা করতে হবে। তখন সে হয়তো তার মাধ্যম হিসেবে কবিতায় যায়, মাধ্যম হিসেবে গল্পে যায়, অথবা অন্য কিছু করতে চায়। একজন লেখকের, একজন কবির জন্য সময়কে তার কাব্যে ধারণ করা হলো প্রধান বিষয়। স্যার, আপনার কবিতার মধ্যে আপনি আমাদের লোকজ সংস্কৃতিকে যেভাবে তুলে ধরেছেন, আপনার সমসাময়িক অনেক সাহিত্য বোদ্ধা এটির প্রশংসা করেছেন। আপনি এ বিষয়ে কি বলবেন? আমার গ্রামীণ পটভূমি বা প্রতিবেশ বিশ্ব, সেটা আমি লালন করতাম ছেলেবেলা থেকেই। তো ফলে দেখবেন যে আমার একেবারে প্রথম দিকের কবিতায় যেভাবে আমি আমার লোকজ সম্পদ আমি ব্যবহার করেছি, আজও পর্যন্ত সেটা অব্যাহত আছে। হ্যাঁ, তখন আমি অতটা সচেতনভাবে হয়তো করিনি, কিন্তু পরবর্তী জীবনে আমি এটা সচেতনভাবেই করেছি। দুটো কারণে, যে সাংস্কৃতিকভাবে আমরা যে বৃত্তাবদ্ধ, সাংস্কৃতিকভাবে আমরা যে পরাধীন, এই সত্যটাকে আমি জানার পর, বোঝার পর, উপলব্ধি করার পর আমার মনে হলো যে আমাদের যে মৌলিক যে ভিত্তি, আমাদের চিন্তার যে মৌলিক ভিত্তি, আমাদের সংস্কৃতির যে মৌলিক ভিত্তি, তা হলো আমাদের হাজার হাজার বছরের যে ঐতিহ্য। এই ঐতিহ্য হিন্দু মুসলমানের নয়, এই ঐতিহ্য হলো প্রাকৃতিক, একেবারে যাকে বলে স্বাভাবিক একটা জীবনাচারের অংশ থেকে মানুষের যে প্রবাদ প্রবচন, হ্যাঁ, তারপরে খনার বচন বলেন, হ্যাঁ, এইরকম বিষয় সেগুলো তৈরি করেছে। কেন করেছে? কারণ তারা জানে যে এইগুলো হলো আমরা লালন করি, আমাদের জিনিস। সাহিত্যের যে আপনার চিন্তা, সেই চিন্তার জায়গা নিয়ে আরও আলোচনা করব, আপনার কাছ থেকে আরও শুনবো। তবে তার আগে এখন আমরা আপনার সাহিত্য, আপনার কবিতা, সেগুলো নিয়ে আপনার সমসাময়িক সময়েরই একজন সাহিত্য বোদ্ধার কাছ থেকে শুনবো তার অনুভূতি। প্রিয় দর্শক, চলুন আমাদের আজকের অতিথি ডক্টর মাহবুব হাসানের সাহিত্যকর্মের ওপরে তারই অনুজ প্রতিম কবি জাকির আবু জাফরের কাছ থেকে শুনে নেই তার মূল্যায়ন। ডক্টর মাহবুব হাসান বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। বর্তমান সময়ে যে সমস্ত কবি বা সাহিত্যাঙ্গনে যারা বহুমুখী প্রতিভার অধিকারী, ডক্টর মাহবুব হাসান তাদেরই একজন। তিনি কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক, চিন্তক, এই সব কিছু ছাপিয়ে তিনি একজন কবি। কবিতার অঙ্গনে তিনি তার আসন পোক্ত করেছেন। তার কবিতার বইয়ের নামগুলো শুনলেই বোঝা যায় কি অসাধারণ তিনি লিখেছেন। যেমন তার প্রথম কবিতা তন্দ্রার করে হরিণ, কিংবা নিসর্গের নুন, নির্জন জানালা, আমার আকাশ, কিংবা তাজা গ্রেনেড। এই অসাধারণ নামগুলো বলে দেয় মাহবুব হাসান কবিতার অঙ্গনে কতটা গভীরতায় প্রবেশ করেছেন। তিনি তার কবিতার মধ্যে স্বপ্ন জাগানিয়া বিষয়গুলো এনেছেন লোকজ উপাদান, শহরের জীবন এবং গ্রামের জীবন, সব কিছু মিলিয়ে মানুষের জীবন, এটি তিনি রূপায়িত করেছেন তার কবিতায়। জীবনের সাথে যেমন দেশ জড়ানো, জীবনের সাথে বিশ্বাস জড়ানো, জীবনের সাথে ইতিহাস ঐতিহ্য জড়ানো, তার কবিতায় এই দেশ, ঐতিহ্য, ইতিহাস এবং বিশ্বাস, একই সাথে স্বপ্ন, সব কিছুর দানা বেঁধেছে। তিনি কবিতার বাইরে যখন উপন্যাস লিখেছেন, উপন্যাসগুলো একটি অসাধারণ মাত্রা পেয়েছে, সহজ সরল কিন্তু গাম্ভীর্যপূর্ণ, গভীরতায় পূর্ণ। তিনি জীবনকে উপন্যাসের ভাষা দিতে চেয়েছেন। একই সাথে তিনি যখন প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধগুলো জীবনধর্মী। একই সাথে তার মধ্যে কাব্যিক একটি সৌন্দর্য আছে, যেটি চলনে, বলনে, পোশাকে, আশাকে, দৃষ্টিভঙ্গিতে, সব কিছু মিলিয়ে
আর ডক্টর মাহবুব হাসান আমাদের বাংলাদেশের এই সময়ের একজন অন্যতম প্রধান কবি এবং চিন্তক, এবং যারা দেশকে হৃদয় থেকে ধারণ করেন, ডক্টর মাহবুব হাসান তাদেরই একজন। প্রিয় দর্শক, আমরা শুনলাম কবি জাকির আবু জাফরের মূল্যায়ন আমাদের আজকের অতিথি ডক্টর মাহবুব হাসানের সাহিত্যকর্ম নিয়ে। প্রিয় দর্শক, চলুন আমরা আবারও আমাদের আজকের আলোচনায় ফিরে যাই আমাদের আজকের অতিথি ডক্টর কবি মাহবুব হাসানের সাথে। কবি মাহবুব হাসান, আপনার সাহিত্য প্রকাশনার সংখ্যা ৭০-এর বেশি। আপনি প্রবন্ধ লিখেছেন, কবিতা লিখেছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওপরে গবেষণা গ্রন্থ আছে আপনার। এই কোন ধারায় নিজেকে বেশি খুঁজে পান আপনি? আসলে এটা বলা মুশকিল। আচ্ছা, কারণ আমি স্বতঃস্ফূর্তভাবেই যখন প্রবন্ধ লিখি, সৃজনশীল পদ্ধতির প্রবন্ধ লিখি, তখন যে এরকম আনন্দ পাই, আমি কবিতা লিখতে গিয়েও সেটাই অনুভব করি। এখন মাধ্যম হিসেবে কোনটাকে আমি প্রাধান্য দেব বা দিই, এটা আমি কখনো ভেবে দেখিনি। তবে আমি যখন নজরুলকে নিয়ে গবেষণা করি বা তার সাহিত্য বিশ্লেষণ করতে যাই, তখন দেখি যে কত বিচিত্র তার রূপ আমরা পাচ্ছি। মানে তার মতো একজন অসাধারণ সাহিত্যকর্মী, অসাধারণ চেতনা প্রবাহের লোক আমরা যে পেয়েছি জাতীয় কবি হিসেবে, এর চেয়ে আর বড় কিছু পাওয়ার নেই আমাদের। আমাদের উচিত যে কাজী নজরুল ইসলাম যে ঐতিহ্যের ধারণ করেন, বিষয়টি ধারণ করেন, হিন্দু মুসলমানই বলেন, ভারতীয় মিথি বলেন, মানে ইউরোপিয়ান মিথি বলেন, আর বাংলার লোকজ উপাদান বলেন, আরবি ফার্সি শব্দের বা লোকগল্পের উপাদান বলেন, কি বিচিত্রভাবে তিনি ব্যবহার করেছেন। এটা আপনি নিবিড়ভাবে যদি না পড়েন তাহলে নজরুলকে চিনতে পারবেন না। শুধু বিদ্রোহী পড়ে কিন্তু এটা বোঝা যাবে না। বিদ্রোহীতে একটি কবিতায় তিনি ২-৩টে মানে লোকমিথ ব্যবহার করেছেন, তিনি গ্রিক মিথ ব্যবহার করেছেন, হিন্দু বা ভারতীয় মিথ ব্যবহার করেছেন, একই সঙ্গে মুসলিম পুরাণ বা মুসলিম বিশ্বাসের বিষয়ে ব্যবহার করেছেন। মানে বিচিত্র সব কাজ আপনার চিন্তার জানালা খুলে যাবে যদি নজরুলের বিদ্রোহী এবং অন্যান্য কবিতাগুলো যদি আপনি পড়েন। লোকজ উপাদানে ভরপুর যেসব শব্দমালা ব্যবহার করেছেন, তিনি গ্রিককে মিথ যেভাবে ব্যবহার করেছেন, এইগুলো নিয়ে আমি কাজ করছি। আর কবিতা তো আমার স্বতঃস্ফূর্ত বিষয়। আমি আমার চিন্তার ভিতর দিয়ে আমি নিজেকে তৈরি করি এবং আমার এই সমকালীন জীবনকে আমি কিভাবে দেখি সেটা আমার কবিতা ধারণ করে। আমরা আরও আপনার আলোচনা শুনব, তবে তার আগে আপনার আরেকজন আপনার সাহিত্যের প্রতি তেমনই একজন মানুষ আমাদের কাছে জানিয়েছেন আপনার সাহিত্য নিয়ে তার অনুভূতি, আমরা সেটি শুনব। প্রিয় দর্শক, চলুন আমরা এবারে শুনে আসি আমাদের আজকের অতিথির সাহিত্যকর্ম নিয়ে জসিম উদ্দিনের মূল্যায়ন। ডক্টর মাহবুব হাসানের সবচেয়ে বড় যে দুটি দিক, একটি হচ্ছে উত্তর আধুনিকতাবাদের যে আন্দোলন ৯০ দশকে গড়ে ওঠে, যে ৫ জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম, এবং বাংলা সাহিত্যে যে শিকড় সন্ধানী যে কয়েকজন মানুষ যারা গবেষণার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আসেন, তিনি তার অন্যতম সৈনিক, এবং অনন্য পত্রিকার সম্পাদনার মধ্য দিয়ে বর্তমানে উত্তর আধুনিকতাবাদকে সাহিত্যের যে শিকড় সন্ধানী জায়গায় তিনি সুন্দরভাবে কাজ করছেন। দ্বিতীয়ত, তিনি সাংবাদিকতার পাশাপাশি সম্পাদনার কাজ করেছেন এবং এখনও চালিয়ে যাচ্ছেন। একজন সাংবাদিক হিসেবে অনেক সময় দেখি সম্পাদনার ক্ষেত্রে তারা যথাযোগ্যভাবে সেটিকে মূল্যায়ন করতে পারেন না, কিন্তু তিনি লেখকের মান, লেখার মান এবং যে বিষয়বস্তুর মান অনুসারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, যার কারণে তার পত্রিকায় এবং তিনি যখন অনন্য যে ম্যাগাজিনটি চালান সেখানে যে ভূমিকা রাখেন সেটি সত্যিকারে অনন্য এবং অসাধারণ আমার কাছে মনে হয়েছে। খুব সাবলীল, সুন্দরভাবে সবার সাথে নিরহংকারবিহীনভাবে তিনি কথা বলেন, সবাইকে আপন করে নেন। প্রিয় দর্শক, আমরা শুনলাম জসিম উদ্দিনের মূল্যায়ন আমাদের আজকের অতিথির সাহিত্যকর্ম নিয়ে। চলুন তার সাথে আলোচনায় ফিরে যাই। ডক্টর মাহবুব হাসান, আপনার কাছ থেকে এবারে যেটি জানতে চাই, এখনকার সময়ের সাহিত্য এবং আমাদের যে সামাজিক অবস্থা, এটি আসলে একটির সাথে আরেকটি কতটা সম্পৃক্ত? অনেকটাই, কারণ সাহিত্য তো সমাজের দর্পণ বলেন না, সাহিত্য তো জীবনের দর্পণ, সাহিত্য তো মানুষের চৈতন্যের দর্পণ। এই ব্যক্তিগত চৈতন্য, সামাজিক
আর্থসামাজিক রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং প্রতিদিন যে জীবনকে তারা যাপন করে, এই 3 শ্রেণীর বিষয়গুলোকে তারা এটা লালন করে এবং পুনর্নির্মাণ করে। কখনো চিত্রকল্পের ভিতর দিয়ে, কখনো মিথিক্যাল কোনো ওয়ার্ড অথবা চরিত্রের নাম ব্যবহার করে বর্তমানের যে বিষয় আশয় আছে তাকে পুনর্নির্মাণ করেন প্রতীকার্থে, সিম্বলিকভাবে। এই সিম্বলিকভাবে যখন বলতে যান তখন এই উপমা, উৎপ্রেক্ষা, প্রতীক এগুলো নির্মাণ করেন জীবন থেকে, জীবনের পরিপার্শ্ব থেকে। প্রতিনিয়তই আমরা সেটাকে গ্রহণ করি। কিভাবে গ্রহণ করি সেটাকে আপনার কবিতা পড়লে সেটা বোঝা যাবে। এই মুহূর্তে আপনার ব্যস্ততা কি নিয়ে? আমার ব্যস্ততা লেখালেখি নিয়ে, চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে। আপনি তো জানেন যে অনন্য নামে একটি ত্রৈমাসিক পত্রিকা আমি করি। সেটার একটি টাইটেল হলো উত্তর আধুনিক উত্তর ঔপনিবেশিক চিন্তার কাগজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং সেই সাথে প্রত্যাশা করছি আপনার সাহিত্যের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের অতিথি ডক্টর মাহবুব হাসানের কাছ থেকে শুনলাম তার সাহিত্য যাত্রার নানা গল্প। সাহিত্যের এমন আয়োজন নিয়ে আবারও কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের আয়োজন শেষ করছি ডক্টর মাহবুব হাসানের কবিতা দিয়ে। একবার করে প্রতিদিন ঘুরে আসি মৃত্যুর দুয়ার, খুব কাছ থেকে দেখি তার রূপ। শান্তশিষ্ট মনে হয় তাকে, যে থাকে আড়ালে। বয়সের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, দুর্বার সঙ্গে মাটির যে সম্পর্ক, রস আর অলঙ্কারের মধ্যে যে বিনিময় সূত্র, যেন মৃত্যুর সঙ্গে আমার সেই ভালোবাসা। আমি ভালোবাসি বাঁচার সংগ্রাম। প্রতিদিন মানুষের চিন্তার মধ্যে সে খুব নিঃশব্দে ঘুমায়। আমি ঘুমিয়ে একবার আর জেগে উঠে একবার তার দেখা পাই, কিন্তু একবারও তার গায়ের গন্ধ শুকে দেখিনি। অলঙ্কার শাস্ত্রের মতো মৃত্যু জটিল নয়, পরাজয় তার অভিধানে নেই। তার সংগ্রহশালায় আছে জগৎ বিখ্যাত মানুষ, মোহাম্মদ, ঈসা, মুসা, ইব্রাহিম এবং নমরুদ, ক্লিওপেট্রা, পিরামিডের নির্মাতা দেবতারাও। সপ্তম আশ্চর্যের মুখররাও শুয়েছে মৃত্যুর সুশীতল বিছানায়। সেই জ্বালামুখে ঢুকে পড়েছে লোভী মানুষেরাও। মৃত্যুর মিছিল নিয়ে কাফেলা সাজিয়ে চলেছে মরুপথে। তাহলে কি মৃত্যু মরুদ্যানে বাস করে? পেট্রোলের গুহাগুলোকে মৃত্যুর সাগর? জানি না কবে ফিরে যাব আল্লাহর উপনিবেশ থেকে স্বদেশে, প্রভুর সান্নিধ্যে বেহেশতখানায়। সেখানে অবারিত শস্য দানার মতো ভোর আর উজ্জ্বল নহরে সাঁতার কেটে ক্ষুধার্ত এই আমি জেগে উঠে দেখব চৌদিকে মানুষের কোলাহল। ছিন্ন ভিন্ন রাজপথে জ্যাম ঠেলে সময় সাঁতরে যাচ্ছে ঢাকার ব্যস্ততম মতিঝিলে। তারা জানে না মৃত্যু দাঁড়িয়ে আছে তাদের শিরায়, শিওরে।